বাংলাদেশকে আরো ওলামা শূন্য করতে হবে। তখন আপনাদের জানা আছে তারা একটা ট্রাইব্যুনাল গঠন করেছিল, তথাকথিত আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। সেই অপরাধ ট্রাইব্যুনালে যাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, নিজামুল হক তাদেরকে বাছাই করে বাংলাদেশের আইন লঙ্ঘনকে বিচারককে পরিচিত করে এই তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করে বিচারের নাটক মঞ্চস্থ করা হয়েছিল। আব্দুল কাদের মোল্লা ভাইকে তারা রায় দিয়েছিল যাবজ্জীবন, কারণ কোন প্রমাণ খুঁজে পায় না, প্রচারিত যে আইন সেই আইনের বেরিকেটে পড়ে না। তারা যখন এই বিচার করে সন্তুষ্ট হয় নাই, জনগণের রোষান্বিত করেছিল, তখন তারা এক মত ক্রিয়েট করেছিল এই স্বাধীন বাংলাদেশে কত মততন্ত্রের উৎপত্তি হয়েছিল এই শাহবাগে। দেখেছিলাম এই শাহবাগে দাঁড়িয়ে তারা বলেছিল কোন বিচার মানি না, ডাইরেক্ট ফাঁসি দিতে হবে। সেই ফাঁসির আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের মনোপুষ্ট সকল মিডিয়াগুলোকে এখানে নিয়ে এসে ফুলে ফেটে বড় করে সেই ছোট্ট আন্দোলনকে দেখানো হয়েছিল। আমরা দেখেছি একটি বিচারের একটি আইনে বিচার করে রায় দেওয়ার পরে আমার সেই আইন পাল্টিয়ে যার রায় দেওয়া হয়েছে ইতিহাসে বিরল ঘটনা ঘটিয়ে আবার সেই মানুষকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। অন্যায়ভাবে একের পর এক ফাঁসির কাছে ঝুলানো হয়েছিল। তখন শাহবাগে বসে ইসলাম বিদ্বেষী কন্টেন্ট ক্রিয়েট করা, মানুষের অবরণ্য তৈরি করা, নারী পুরুষ ফ্রি মিক্সিং করার মধ্য দিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবস্থাকে সমাজ কাঠামোকে তারা কলুষিত করে তুলেছিল। সেখানে ব্লগাররা একের পর এক আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, কুরুচিপূর্ণ তার পরিবারের নামে ন্যাক্কারজনক শব্দ তারা ব্যবহার করেছিল। সরকার তখন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নাই। ওই সরকার ছিল ইসলাম বিদ্বেষী নাস্তিক সরকার। সরকার তখন তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল। দেশের জনগণ তখন ফুসে উঠে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গণ জাগরণ গড়ে তুলেছিল। এলাকাগুলোতে তারা কণ্ঠস্বর উচ্চারিত করেছিল যে এই নাস্তিক লোকদের বিচার নিশ্চিত করতে হবে। সেই বিচারের দাবিতে এই ছাত্রা চত্বরে তারা পার্টি নিয়ে গড়ে হয়েছিল, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার সেদিন নীল নকশা প্রণয়ন করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওয়ামী পেটুয়া সদস্যদেরকে সেখানে নিয়োজিত করেছিল। বিজিবিদেরকে এখানে মোতায়েন করা হয়েছিল, ঘুম বাহিনী র্যাব বাহিনীকে এখানে মোতায়েন করা হয়েছিল। এরপরে তারা নতুন নকশা করে গভীর রাতে রাত 2:15 সময় তারা সকল আলো নিভিয়ে দিয়ে গণহত্যাকাণ্ড এখানে ঘটানো হয়েছিল। ওই গভীর রজনীতে প্রায় 1,55,000 লাইন খোলার ব্যবহার করা হয়েছিল নিরঞ্জন উপর। আঞ্জুমান মফিদুল ইসলামের রিপোর্ট করে মতে তারা বলছে 229 জন 42 লাশ তারা সেদিন দাপন করেছিল। সরকার বলেছে সার্চলাইট দিয়েও নাকি মৃত্যুর সংখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজা মানবাধিকার তাদের অনুষ্ঠিত, কিন্তু মানবাধিকার কমিশন বলছে 11 জনের লাশ পাওয়া গেছে। এটা নিয়ে যখন সবার ভূমিকা রেখেছিল তখন মানবাধিকার সংগঠনের প্রধানদেরকে আজিজুর রহমান খান থেকে শুরু করে আরো কয়েকজন বাগেরহাট এবং হাটহাজারীতে 34 জন মানুষকে তারা গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের পরে আমার মামলা দেওয়া হয়েছিল সেই যুবক আলেমাবাদের নামে 88,000 মানুষকে সেদিন আসামি করে মামলা দায়ের করে গণগ্রেফতারের নাটক সাজানো হয়েছিল। আর আমরা এখানে সাক্ষী উপস্থিত রয়েছে, হেফাজতের সেই মামলায় আমরা কারাগারে গিয়ে দেখেছি 5 বছর 7 বছর 10 বছর করে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার হয়েছে কারাগারের প্রকোষ্ঠের মধ্যে। জেলখানায় নিয়ে গিয়ে রিমান্ডের নামে তাদেরকে বঙ্গবন্ধু বরণ করানো হয়েছিল। এই রক্তগুলো কথা বলেছে। এই ইতিহাস আমরা ভুলে যাই নাই। বেশিরভাগের ইতিহাসকে ধারণা দেওয়ার জন্য মিডিয়াগুলো যাতে নিউজ করতে না পারে তখন দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, চ্যানেল 1 এবং অনেকগুলো মিডিয়ার উপরে তারা হস্তক্ষেপ করে বন্ধ করে দিয়েছিল। দিগন্ত টেলিভিশনে তৎকালীন সময়ের গণবৈশাখী সাংবাদিকদের একটা অংশকে অবর্ণনীয় নির্যাতন করেছে, ঘুমের মতো ঘটনাও ঘটানো হয়েছিল। মিডিয়াগুলোকে করায়ত্ত করে হুমকি দেওয়া হয়েছিল যাতে নিউজ না করা হয়। ফ্যাসিবাদ উৎপাদনের কেন্দ্রে পরিণত হয়েছিল এই শাপলা প্রান্তর। স্বচ্ছ রক্তের দাগগুলো এখনো আমরা ভুলি নাই। সে রক্ত আমাদের দেখে দেখে এখনো কথা বলছে
চাই। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা এখানে দাঁড়িয়ে মানববন্ধন করে দাবি করেছিলাম, স্মারকলিপি দিয়েছিলাম, সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলার ক্ষেত্রে আমরা ধীর গতি লক্ষ্য করছি। সরকার ইতিমধ্যে বলেছে জুলাইয়ের মধ্যে এই শাপলার গণহত্যার রায় তারা দিবে। আমরা বলতে চাই কোন তাও না আর বলতে সন্তুষ্ট করে যদি কোনো রায় দেওয়া হয় জনগণ আবার রাস্তায় নেবে শাপলার শহীদের হত্যা বিচার নিশ্চিত করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই আপনারা শিশু বিচার ছিলেন, শাপলার ওই সময়ে গণহত্যা পরবর্তী মানুষ পুষে উঠেছিল, হাসিনা বিরোধী মানুষের হত্যা ছিল, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আপনারা সেদিন বিরোধী দলের যে ভূমিকা পালন করার দরকার ছিল বিন্দুমাত্র ভূমিকা পালন না করে সরকারের সাথে আঘাত করে সেদিন রাজনীতি আপনারা করেছিলেন। রাস্তায় নামেন নাই, কোনো প্রতিবাদ আপনারা করেন নাই, আমরা সেই ইতিহাস ভুলি নাই। আমরা বলতে চাই যে রক্তের ঋণ শোধের সময় এসেছে, এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করতে হবে, তাদের আর্থিক সহ তাদের পরিবারের যে ক্ষয়ক্ষতি হয়েছে, হামলা মামলা হুমকি দেওয়া হয়েছে, রাজভোগ করা হয়েছে, তার সকল প্রতিকার আইনগতভাবে ওই বিচার আইনগতভাবে সেই পরিবারকে দিতে হবে। সর্বোপরি আমরা বলতে চাই আমাদের এই বাংলাদেশে ইসলাম নিয়ে ধর্মীয় অনুভূতি নিয়ে কেউ যাতে আর তাও বাহানা করতে না পারে, আঘাত করতে না পারে, এজন্য অনতিবিলম্বে রাষ্ট্রীয় আইন বাস্তবায়নের জন্য সরকারকে অনুরোধ জানাই। নাস্তিকরা যারা রয়েছে তারা মূলত অন্যান্য ধর্মের ব্যাপারে কোনো কথা বলতে দেখবেন না, তাদের মূল এজেন্ডাই হচ্ছে ইসলামকে ক্রিটিসাইজ করা, ইসলামকে মানে প্রতিপন্ন করার জন্যই মূলত তারা এজেন্ডা বাস্তবায়ন করে থাকে। সুতরাং আমরা বলতে চাই ইসলাম হচ্ছে সেই মানবতার ধর্ম, যে ধর্ম সাম্য আর মানবিক মর্যাদা মানুষকে শিক্ষা দেয়। সুতরাং এই ধর্ম নিয়ে যারা অনভিযোগ চর্চাগুলো করে তাদের ব্যাপারে আমাদের কঠোর হতে হবে। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত একটি দেশ, এদেশের জনগণের মধ্যে ইসলামী সেন্টিমেন্ট লালন করি আমরা। এদেশের জনগণ সকালে তাদের ঘুম ভাঙে মসজিদে ভাইকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে আযানের মাধ্যমে। সুতরাং এই বাংলাদেশে শাহজালাল তিতুমির শাহজালাল সৈয়দ আহমদ বেরলভীর বাংলাদেশে কখনোই এই বাংলাদেশে নাস্তিক আর মুরতাদের স্থান হবে না, তাদের মধ্যে বিভাজনের রাজনীতি আর মেনে নেওয়া হবে না। প্রত্যেকে তার ধর্ম স্বাধীনভাবে চর্চা করবে, যারা মুক্ত মনের চর্চা করতে চান তাদের মুক্ত মনের চর্চা অবশ্যই কাউকে আঘাত করে বা প্রতিবন্ধ করে করা যাবে না। সরকারকে এই বিষয়ে আরো সচেতন থাকা এবং শাপলা হত্যার বিচারে